নমস্কার, অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। ভারতবর্ষের সংবিধানে বলা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। হ্যাঁ, এটাই ভারতবর্ষের প্রতিটা মানুষের পরিচয়। আরও একটি শব্দ ভারতবর্ষের সংবিধানে আছে, ধর্মনিরপেক্ষতা। আজকের উত্তাল সময়ে দাঁড়িয়ে যে শব্দের মানে অনেকেই আমরা বহন করে নিয়ে যেতে পারি না। আজকের দিনে দাঁড়িয়ে কে আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেবে বলুন তো, যে প্রকৃত ভারতবর্ষের মূল সংজ্ঞা কী? আজকের গল্পটি কিছুটা রূপকধর্মী। এই গল্পের মূল সার বুঝতে হলে আপনাকে একটু ভাবতে হবে। হ্যাঁ, প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও একটু ভাবতে হবে। চেষ্টা করে দেখুন তো দেখি। আজকে আপনাদের জন্য রইল সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পটি। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। পিছনে গ্রাম, ঘন বাঁশ বনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে, যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী। পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহারির, 2টো মুদিখানার, আর একটা আড়ত আছে, একটা হাস্কিং মেশিন আছে, তার পিছনে ইট ভাটা আছে। চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে, রাত 9টা অবধি জোর জমাট ভাব থাকে। তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়ি কুত্তার ছায়া ঘোরে পিচের ওপর। মাঝে মধ্যে চলে যায় ট্রাক দূরে শহরের দিকে, আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদ্যিকালের বট গাছে প্যাঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলায় শীত এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে ডাউর, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। সেবারে এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন, এবং মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার ওপর আর কোনো শালা নেই রে, কেউ নাই। কেউ নেই মাথার ওপর, তখন যা খুশি করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, মারামারির উপক্রম হয়, এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই, একটা কিছু পেলেই হলো। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনানের পাশে হাত পা সেঁকে নিতে। এইটুকুই যা সুখ তখন, এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতে নানা কথা আসে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ, নয়তো সরা বাউরির যে মেয়েটা শহরে বাবু জুটিয়েছে, সে সবই এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয় চাওয়ালার বিক্রি বাট্টা বাড়ি। ধানের মরশুম, আজ না হোক কাল পয়সা পাবে, তাই ধারের অঙ্ক বেড়েই চলে। সেই সময় এলো এক বুড়ি, থুতথুরে কুঁজো ভিকিরি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে,
গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেঁটে লাঠি। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। খয়া খড়বুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে। তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারল সেটাই সবাইকে অবাক করেছিল। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিচ্ছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? বুড়ি বড় মেজাজি, গজগজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল। ওরে বাবা, ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছ। বুড়ি খেপে গেল। তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না। আমি যেখান থেকে আসি লোকের কি? একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি, তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে এরা। তোমাদের মাথায়, বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে থাকলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। লোকেরা চেঁচিয়ে উঠল, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক। সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখের বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। শেকড়টার পিছনে গুড়ির গায়ে খোঁদর আছে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। কেউ কেউ বলল, বরং বারোয়ারি তলায় গেলেই পারত, নির্ঘাত মরে যাবে। এরপর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল, আবার জমে গেল। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে। তা হলো, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন, অন্য দিনে লাগলে 1 দিনের ব্যাপার। এবার বাদলা লেগেছিল মঙ্গলে। কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়ল সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল, আর সবাই আবিষ্কার করল বটতলার সেই গুড়ির খোঁদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে, নিঃসার। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। একজন বলল, সর্বনাশ, তাহলে শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে। একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখল, প্রচণ্ড ঠান্ডা। একজন নারীও দেখল, কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো। সে এসে বললে, থানায় খবর দিয়ে কি হবে? ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। 5 কোষ দূরে থানায় খবর দাও, তারপর ওনারা আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন? তাহলে কি করব চৌকিদারদা? লদিতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। বিকো চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, এখন শুকনো। সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা। সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা,
আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপিও পড়েছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল, কি ব্যাপার? না, বুড়ি যে মুসলমান। প্রমাণ? প্রমাণ অনেক। অনেকে তাকে শুনেছে বীর বীর করে আল্লাহ বা বিসমিল্লা বলতে। এমনকি গ্রামের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন, আজ ফজরে যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। তা কে জানে বুড়ি মরছে। আমি যাচ্ছি শহরে মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তোবা তোবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবরে দেবার ব্যবস্থা করলাম। গাঁয়ের ভট্টাচ মশাই সবে বাস থেকে নেমেছেন। উঁকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব! আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজকে শহরে গিয়েছিলাম। আমি কি কালা? আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকরি নাবিদ দিব্যি করে বলল, কাল আমি কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম, দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছে, হরি বল হরি বল। ভুল শুনেছ? ফজলু শেখ বলল, আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। নিবারণ বাগদি রাগী লোক, একসময় দাগি ডাকাত ছিল, চেঁচিয়ে উঠল, মিথ্যে! করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ। একদা সেও ছিল পেশাদার লাঠিয়াল। নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে? আরও চেঁচিয়ে সে বলে উঠল, খবরদার! বচসা বেড়ে গেল। তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে লাগলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাং দোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো। তারপরে দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। চ্যাংদোলাটা তখন পিচের ওপর। বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে। দুদলেরই হাতে অস্ত্রশস্ত্র। পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মোচরেম ভাই সকল, জেহাদ জেহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অন্যদিকে ভট্টাচ মশাই গর্জে বলছেন, জয় মা কালী, জবর নিধনে অবতীর্ণ হও মা, জয় মা কালী কি জয়। ধুন্ধুমা আর গর্জন প্রতিগর্জন। এবং দেখা গেল বিপন্ন আইন রক্ষক, বেচারা নীল উর্দি পরা চৌকিদার, তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুপক্ষকেই কিছু বলবার চেষ্টা করছে। যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে, সে মরিয়া হয়ে লাঠিটা পিচে ঠুকে গর্জায়, সাবধান। আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে চেঁচায়, খবরদার। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সেবার পর্যায়ক্রমে পাগলের মতন দুদিকে একবার করে পিচে লাঠি ঠুকতে শুরু করলো। খটখট খটখট শব্দে কাঁপতে থাকলো। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বুড়ির মরাটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। চৌকিদার হাঁ করে দেখছে। তারপর বুড়ি উঠল, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখল। মুখটা বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা, তুমি মরনি? মর মর, তোর শত গোষ্ঠী মরুক। দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, ও বুড়ি, তুমি মরনি? তোরা মর, তোরা মর মুখ পোড়ারা। বুড়ি, ও বুড়ি, তুমি হিন্দু না মুসলমান? বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা? দেখতে পাচ্ছিস নে? ওরে নরক্ষকেরা, ওরে শকুন চোখেরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেব, যা যা পালা। বলে এসে নড়বড় করে রাস্তা ধরে চলতে লাগলো।
ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এতক্ষণ আপনারা শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পটি। এই ধরনের আরও গল্প শুনতে চাইলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। আজ তবে এইটুকুই থাক। কথা হবে আবার নতুন কোনো গল্পে। ধন্যবাদ।